যদি আমরা সমাধানের আসলে পন্থা খোঁজার চেষ্টা করছি বা কতটুকু আছে, কিন্তু এখন পর্যন্ত 17 সাল থেকে রোহিঙ্গা সংকটের বড় আকারের শুরু, যদিও সেটি 1978 একটি রিপার্টিশন চুক্তির মাধ্যমে কিছু রোহিঙ্গা তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি পাঠিয়েছিলেন এবং রোহিঙ্গার একটা পাঠানোর উদাহরণ তৈরি হয়েছিল। তারপর থেকে তো সমস্যা। কিন্তু এই 2017 সাল থেকে এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ে কোনো কমিশন আপনি দেখেছেন কিনা এবং তার কোনো কার্যক্রম বা বর্তমানে এটা ফলপ্রসূ হতো কিনা যদি একটা কমিশন থাকতো? জি, আমি আমার আগের কথার থেকে সূত্র ধরে জিনিসটা বলি যে যেহেতু অনেক ধরনের স্টেক হোল্ডার্স আছে এবং এই স্টেক হোল্ডার্স হলো, আমি বলেছি যে স্টেক হোল্ডার্স এবং নন স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার্স যারা, তাদের সাথে আপনি সরকারি পর্যায়ে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যোগাযোগ করতে পারেন, কিন্তু নন স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করা ইট ইজ ভেরি টাফ। মানে একটা পজিশন থেকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে নন স্টেক হোল্ডার্সের সাথে যোগাযোগ করা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। সো এজ সাচ আমাদের ফরেন উপদেষ্টা উনি থাইল্যান্ডে যেয়েও বলেছেন যে আরাকান আর্মি একটা নন স্টেক হোল্ডার্স, তাদের সাথে আমাদের যোগাযোগ করা যাবে না। অন দ্য আদার হ্যান্ড, যেটা আমরা শুনেছি মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে উই হ্যাভ স্টার্টেড এঙ্গেজিং উইথ আরাকান আর্মি। সো আরাকান আর্মি বর্তমান বাস্তবতা যেটা আছে, আরাকানের অলমোস্ট 90% বেশি জায়গা দখল করে ফেলেছে আরাকান আর্মি। সো আরাকান আর্মি আরাকানের একটা বড় স্টেক হোল্ডার্স হয়ে গিয়েছে। যদিও তারা এখন পর্যন্ত নন স্টেক হোল্ডার্স, তাদের সাথে যোগাযোগ করতে গেলে তখন আপনাকে ট্র্যাক 2 ডিপ্লোমেসিতে যেতে হবে, এবং ট্র্যাক 2 ডিপ্লোমেসি যেটা, এইটা আবার মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের মাধ্যমে করা ভেরি টাফ। তাহলে কি করতে হবে? তাহলে এখানে যদি একটা কমিশন থাকতো, তাহলে কমিশনের থেকে কেউ একজন গেলেন, যে কথা বললেন, এঙ্গেজমেন্ট হলো, কমিউনিকেশন না, এইখানে ওয়ার্ড দুইটাকে আলাদা করতে চাই আমি, কমিউনিকেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। কমিউনিকেশন মানে আমি যোগাযোগ করছি, বাট এঙ্গেজমেন্ট মানে হুইচ ক্যান বি রেফার্ড, পরবর্তীতে যেন রেফার করা যায়। এই এঙ্গেজমেন্টটা যদি ট্র্যাক 2 ডিপ্লোমেসির দ্বারা যদি করা হতো, যেটা আমরা সবাই আজকে কয়েক বছর ধরে বলছি, তাহলে কিন্তু আরাকান আর্মির সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা বর্তমানে যেটা আছে একটু সন্দেহের দোলাচল চলছে, সেটা কিন্তু হয়তো বা থাকতো না। তখন আমরা আরাকান আর্মির উপরে অন্য ধরনের ইনফ্লুয়েন্স হয়তো বা তৈরি করতে পারতাম। আপনি তো মানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, গবেষণা করেন, পড়ান। কমিশন থাকলে কি হতো আর না থাকাটা মানে কি লাভ হয়েছে? থাকার ক্ষেত্রে প্রয়োজনীয়তা মনে হয় জেনারেল আশফাক এটা ক্লিয়ার বলে দিয়েছেন যে কমিশনটা থাকলে আপনার মাল্টিপল এনগেজমেন্টে আপনি যেতে পারতেন, ডিফারেন্ট লেভেল অফ কমিউনিকেশনগুলি করতে পারতেন। আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, মানে এই প্রেক্ষিতে বলছি যে দেখেন, আমাদের এখানে একটা বড় রকমের ধারণা তৈরি হচ্ছে যে আরাকান আর্মির সাথে যোগাযোগ করলেই সব সমস্যার সমাধান হবে। আসলে বিষয়টা এত সরলীকরণ করা সম্ভবই না। কারণ আপনি দেখেন, আরাকান আর্মি যখন মে-জুন মাসে নর্দার্ন আরাকানের দিকে আসা শুরু করলো, তার পরবর্তীতেও হয়তো আমি বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম যে বিভিন্ন রকম সহায়তা কিন্তু আরাকান আর্মিকে যে দেওয়া হয়নি তা না কিন্তু। সুতরাং এই ধরনের সহায়তার পরেও তাদেরকে যে আমরা মূল্যায়ন করব, মূল্যায়নের ভিত্তিটা কী হবে? নাম্বার 1, যে তারা বুতিডং, রাতিডং, মংদুর এখানে আসার পরেও 80,000-এর উপরে রোহিঙ্গারা বাংলাদেশে এসছে গত অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সুতরাং তার সাথে আমার এনগেজমেন্টের মোডালিটিটা কী হবে? সুতরাং আমরা যদি চিন্তা করে দেখি যে আরাকান আর্মির সাথে এনগেজ হলে সব সমস্যার সমাধান হবে তা না। সুতরাং তার সাথে এনগেজ হলে পরে আমার ট্রানজ্যাকশনাল নেগোসিয়েশনটা কি হবে? সুতরাং তারা কি রোহিঙ্গাদের ফেরত নেবে? তারা যদি বলে যে আমরা রোহিঙ্গাদের ফেরত নেব, তাহলে 80,000 রোহিঙ্গা কেন ফেরত আসলো, বাংলাদেশে আসলো কেন? একটা হতে পারে যে তারা ভবিষ্যতে আপনাকে বলতে পারে যে আমরা নেগোসিয়েশনে আসি, আপনি হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দেন, যেই 80,000-কে আমরা নভেম্বরে পাঠিয়েছি তাদেরকে ফেরত নেব, তাতে এটা কোনো ট্রানজ্যাকশন হলো না। সুতরাং আমরা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের কথা বলছি। এই ধরনের কমিশনগুলি থাকলে এই ধরনের বিষয়গুলি নিয়ে বিস্তরভাবে ইন্টার এজেন্সি, মাল্টি এজেন্সি আলোচনাগুলি করে একটা সলিউশনের দিকে যেতে পারতো। আপনি একটা বড় খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন যে আলটিমেটলি আমাদের এর পরে এই ধরনের সংকটের সমাধানগুলি কোথায় হবে? এই সমাধান কল্পেও তো আপনার একটা ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন দরকার আছে।
যেমন ধরেন আপনি ভবিষ্যতে এই গতকালকে বা পরশুদিন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলেছে যে তাদের জন্য $12 বরাদ্দ ছিল, সেটা $6 কমে আসবে। তখন আপনি কি ধরনের, তো সেইখানে যখন আর্থিক একটা চ্যালেঞ্জ আপনার সামনে আসবে, সেই ক্ষেত্রে যদি আমি হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দিয়ে সেখান থেকে যদি আমি কোনো সহায়তা ট্রানজ্যাকশনালি ওই 80,000-কে ধরে এক ধরনের নেগোসিয়েশনে যাই, তো এটার তো কোনো মানে হয় না। সুতরাং তার সাথে আমি ট্রেড রিলেশনটা করা দরকার। তো তার ট্রেড রিলেশনটা করব সেখানে কিভাবে? আমি একটা কথা কিন্তু বলেছি যে ক্রেমলিনে মিলিটারি হুন্টার চিফ যাওয়ার পরে আপনি সামনে দেখবেন যে রিজিওনাল জিও স্ট্র্যাটেজি ফান্ডামেন্টালি পরিবর্তন হয়ে যাবে কিছুদিনের মধ্যে। রাশিয়ানরা এখানে আসবে, নর্থ কোরিয়ানরা এখানে আসবে, চীনারা এখানে আছে, ভারতীয়রা এখানে আছে। সুতরাং আপনার বড় রকমের একটা পকেট তৈরি হতে যাচ্ছে। তো সেই জায়গাতে আপনার প্রস্তুতিটা কতটুকু? সুতরাং আমরা একদিকে বলছি যে আরাকান আর্মির সাথে যোগাযোগ হলে, আরাকান আর্মির বিরুদ্ধে তো অল আউট অফেন্সিভও তৈরি হতে পারে, রাশিয়ান, চাইনিজ, ইন্ডিয়ান ইয়ে মিলে, এটা কি তৎমদকে মিলে। তখন আপনার প্ল্যান এ কি, প্ল্যান বি কি, প্ল্যান সি, এ ধরনের না হলে পরে আপনার প্ল্যান এ কি, প্ল্যান বি কি, প্ল্যান সি। সুতরাং সেই জায়গাগুলিতে আমাদের এখন বস্তর চিন্তাভাবনা, সেই কারণে একটা কমিশনের দরকার ছিল। আরেকটা ইস্যু যেটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, যে জায়গাটাতে আমরা বারবার জোর দিচ্ছি না, সেটা হলো যে রোহিঙ্গাদেরও তো নিজেদের ভবিষ্যতের ভাবনা চিন্তাটার খোরাকতা তাদের করা দরকার। এইটার সাথে স্কিলস বিল্ডিং এর সাথে মিলাইলে হবে না। স্কিলস বিল্ডিং একরকম, তাদের পলিটিক্যাল লিডারশিপ আরেক রকম। সুতরাং তাদেরকেও পলিটিক্যাল নেগোসিয়েশনের মধ্যে আনতে হবে, তাদেরও তো একটা ভিউ আছে। আমি আজকে গ্লোবাল আরাকান নেটওয়ার্কের স্টেটমেন্টগুলি দেখছিলাম, যে তারা বলার চেষ্টা করছে যে রোহিঙ্গারা সব আল কায়দার সাথে রিলেটেড, আইসিসের সাথে। এই ধরনের ন্যারেটিভ আপনি যখন তৈরি করেন, খুব স্বাভাবিকভাবে আপনি কিন্তু আপনার গুডউইল জেস্চার বলে যে জিনিসটা থাকে, সেটা কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না। সুতরাং এই যে ন্যারেটিভগুলি আপনি তৈরি করে তাদেরকে আবার ভিলিফাই করছেন এবং গ্লোবাল ইন্টারেস্ট থেকে তাকে সরিয়ে দিচ্ছেন, এবং ভবিষ্যতে বাংলাদেশের উপরে একটা চাপ প্রয়োগ করবেন যে তাদেরকে এখানে অ্যাবজর্ব করে নাও, এবং সেটা থেকে একটা অস্থিতিশীলতা তৈরি হবে কক্সবাজার এন্ড চিটাগং হিল ট্র্যাক্সে। আমার মনে হয় এই ন্যারেটিভগুলি আসলে আমাদেরকে এখন খণ্ডন করা খুবই জরুরি। এনজিও ভিত্তিক চিন্তাভাবনা বন্ধ করা দরকার রিপ্যাট্রিয়েশনকে বেগবান করার জন্য, এবং আমি মনে করি আগের চেয়ে অনেক বেশি মানে ডেলিকেট সিচুয়েশন হয়ে গেছে। সুতরাং সেই জায়গাতে গিয়ে এই ধরনের খাপ ছাড়া রেসপন্সেস আমাদের মনে হয় না খুব একটা স্বস্তি দিবে কাউকে বা কাজে দিবে।